আচ্ছা, এবারে টপিক হচ্ছে যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন। আমরা সিঙ্গেল পাতের মধ্য দিয়ে তাপের পরিবহন কিভাবে হয় এবং তার ফর্মুলা আমরা আলোচনা করেছি। কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে কিউ ইজিক্যাল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি। এটা আমরা একটা পাতের মধ্য দিয়ে তাপ পরিবহন হলে তার তাপ পরিবহনের হার কিউ বাই টিটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় শিখেছি। এবারে যুগ্ম পাত মানে দুটো ধাতব পাত, এটা ধর একটা লোহা একটা তামা বা যে কোনো দুটো ভিন্ন উপাদানের দুটো ধাতব পাত, যাদের তাপ পরিবাহিতাঙ্কগুলো আলাদা হবে আর বেধগুলোও ধরে নিচ্ছে আলাদা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি প্রথম পাত, এটা দ্বিতীয় পাত ধরছি। প্রথম পাতে তাপ পরিবাহিতাঙ্ক কে ওয়ান আর এই বেধ ডি ওয়ান। দ্বিতীয় পাতে তাপ পরিবাহিতাঙ্ক কে টু, বেধ হচ্ছে ডি টু। আর এটা হচ্ছে উষ্ণ প্রান্ত, এর উষ্ণতা হচ্ছে থিটা টু। এটা শীতল প্রান্ত, এটা থিটা ওয়ান। তাহলে আমরা জানি উষ্ণ থেকে শীতলতর প্রান্তের দিকে তাপ পরিবাহিত হবে। তাহলে এদের সংযোগস্থল উষ্ণতা থিটা, মানে এর উষ্ণতা সবচেয়ে বেশি। থিটা টু সবচেয়ে বেশি থিটার থেকে, আবার থিটা বেশি থিটা ওয়ানের থেকে। ঠিক আছে, তো আমি ধরছি এখানে কিউ ওয়ান তাপ যাচ্ছে টি সময়, তাহলে কিউ ওয়ান বাই টি, এটা হচ্ছে কিউ টু বাই টি। তাহলে কিউ ওয়ান বাই টি ফর্মুলা আমরা এই ফর্মুলা থেকে আমরা পেয়ে গেছি, আগের যে ফর্মুলা। কিউ ওয়ান বাই টি সমান কে এ দুটো প্রান্তের মধ্যে উষ্ণতা পার্থক্য ডিভাইডেড বাই ডি ওয়ান। ঠিক আছে, কে ওয়ান। এবারে যে কে ওয়ানটাকে উপরে কে ওয়ানটাকে নিচে আমি লিখে দিলাম ডি ওয়ান বাই কে ওয়ান, লিখা যায়, কারণ ওটালে আগেরটা চলে আসবে। দ্বিতীয়টার ক্ষেত্রেও তো তাই, কে টু এ এটা ছিল ঠিক, তার এর দুটো প্রান্তের মধ্যে উষ্ণতা পার্থক্য, একটা থিটা একটা থিটা ওয়ান, তাহলে কে টু এ থিটা মাইনাস থিটা ওয়ান বাই ডি টু। ওকে, তাহলে উপরে কে টুটা চলে এলো, নিচে ডি টু বাই কে টু। তাহলে এবার স্থির অবস্থায় জানি এটার মধ্যে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে এটার মধ্যে তো একই যাবে। তাহলে কিউ ওয়ান বাই টি সমান কিউ টু বাই টি, এটা আমি কিউ বাই টি ধরছি, তাহলে এটা সমান এটা। এবারে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আমরা জানি এ বাই বি সমান সি বাই ডি হলে লবের সঙ্গে লব যোগ বাই হরের সঙ্গে হর যোগ। অতএব কিউ বাই টি এটাই সমান, এখানে জায়গা নাই না লেখা যেত, উপরে লবের সঙ্গে লব প্লাস হরের সঙ্গে হর যোগ। তো লবের সঙ্গে লব যোগ করলে কি হবে, আর হরের সঙ্গে আমরা হর যোগ করব। তা লবের সঙ্গে লব যোগ করা, এটা রেখে দাও, এটার সঙ্গে মাইনাস থিটা প্লাস থিটা কেটে যাবে, থিটা টু মাইনাস থিটা ওয়ান থাকবে। থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। ওকে, এবারে আমরা এটা একটু এবারে আমরা কি করব, এই দুটো যুগ্ম পাতের বদলে এমন একটা আমি ধাতব পাত ব্যবহার করব যেখানে এমন একটা আমি ধাতব পাত ব্যবহার করলাম, জায়গা নাই আমি এখানটা একটু করছি, একটাই ধাতব পাত ব্যবহার করলাম যার দু প্রান্ত উষ্ণতা পার্থক্য থিটা টু থিটা ওয়ান এই যেমন আছে। দুটো দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য ডি ওয়ান ডি টু, এখানেও ডি ওয়ান প্লাস ডি টু। তাপ পরিবাহিতাঙ্ক কে ধরছি, এখানেও কিউ বাই টি তাপ পরিবাহিত হচ্ছে, এরও প্রস্তুত ক্ষেত্র বলে। তাহলে আমরা তাহলে কিউ বাই টি সমান কি বলবো, কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি ওয়ান প্লাস ডি টু। উপরে কেটাকে নিচে করে দিলাম। তাহলে এই এক নম্বর, এটা দু নম্বর, এই দুটো জায়গায় তুলনা করে দেখো সব মিলে যাচ্ছে। দেখো মিলে গেলে এরা বাম দিকে কিউ বাই টি, এখানেও বাম দিকে কিউ বাই টি, এর ডান দিকে লব হচ্ছে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, এখানেও দেখো এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে নিচেরটার সঙ্গে নিচেরটা সমান হবে। ঠিক আছে, তাহলে অতএব যুগ্ম পাত মানে দুটো ধাতব পাতের বদলে এমন একটা ধাতব পাত ব্যবহার করলাম যাতে এতে যে তাপ প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ যাবে, এখানেও যদি প্রতি সেকেন্ডে একই পরিমাণ তাপ যায়, আর দুটো প্রান্ত উষ্ণতা পার্থক্য যা হবে এখানেও তাই যদি হয়, তখন এই কেটাকে বলবো এদের তুল্য তাপ পরিবাহিতাঙ্ক। তা তুল্য তাপ পরিবাহিতাঙ্ক এক দুই তুলনা করলে আমরা পাই, তাহলে অতএব বলতে পারি ডি ওয়ান প্লাস ডি টু বাই কে এই যে সমান ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু। এটা দুটো তিনটে চারটে নিলে এবার পরপর হয়ে হয়ে যাবে। এটা ফর্মুলাটা মনে রাখবে। তোমাদের বই x1 x2 ধরে করা আছে, আমি এখানে d1 d2 ধরে করেছি।
এবারে আরেকটা জিনিস, ওদের বিভেদ তলের উষ্ণতা নির্ণয় করা যায়। এই বিভেদ তল থিটা, থিটা মানটা বের করতে গেলে আমি কি করব, এইটাই করবো এই সমীকরণ। হ্যাঁ, এইগুলো তখন কেটে দিবে, কেটে দিয়ে এটা সমান এটা করবে, আলাদা আলাদা করে নেবে, পাট পাট করে বইতে যেভাবে ক্যালকুলেশন করা আছে এটা একটু দেখে নেবে। হ্যাঁ, বিভেদ তলের এই সংযোগ স্থলের উষ্ণতা ক্যালকুলেশনটা করবে, আর এই ফর্মুলাটা মনে রাখবে। সংযোগ স্থলের উষ্ণতার জন্য ফর্মুলাটা কিভাবে মনে রাখবো, বিভেদ তলের উষ্ণতা। এগুলো বাদ দিয়ে দাও, এইটা মানে একটা সুবিধা। দেখো ফর্মুলাটা প্রসেসটা বলে দিচ্ছি, এইভাবে ছবিটা আঁকবে। ঠিক আছে, এটা ছবিটা আঁকলে থিটা টু থিটা, থিটা ওয়ান, কে ওয়ান, কে টু, ডি ওয়ান, ডি টু। এবার এই কোণাকুণি গুণ করবে, তাহলে থিটা টু কে ওয়ান ডি টু, থিটা টু কে ওয়ান ডি টু প্লাস এই কোণাকুণি গুণ, বা থিটা ওয়ান কে টু ডি ওয়ান। ব্যাস হলো। এবার নিচে যেমন করবো, এই থিটা টু থিটা ওয়ানগুলো বাদ দিয়ে দেবো, তার শুধু রইল এখানে কে ওয়ান ডি টু, এইটার জায়গায় এটা বাদ দিয়ে দিলে তাহলে কে টু ডি ওয়ান। ব্যাস, এইটা ফর্মুলা এই সংযোগ স্থলের উষ্ণতা বের করার ফর্মুলা। আর এই ছবিটা মোটামুটি এরকম এঁকে নেবে, এই কোণাকুণি গুণ করে দেবে। ব্যাস, এই পদ্ধতি করবে, তার তোমাদের খুব সহজে এই ফর্মুলাটা মনে রাখা যাবে, কারণ অঙ্ক করতে কাজে লাগবে এই ফর্মুলা দিয়ে। আর এটা দিয়ে যুগ্ম পাতের বদলে একটা মাত্র পাত ব্যবহার করলে তার সমতুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হবে, এই ফর্মুলাতে আমরা বের করবো। ঠিক আছে, ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু সমান ডি ওয়ান প্লাস ডি টু বাই কে। এইটা দিয়ে অনেক অঙ্ক আছে, উদাহরণ 1, 2, 3, 4, 5, 6, এগুলো একটু দেখবেন, 7 ইত্যাদি। আর এই যে পরিবর্তনশীল বেধের ফলকের মধ্যে তাপের পরিমাণ দরকার নাই, এটা করতে হবে না। এবারে চলে এসো তাপের পরিচলন, পরিবহন প্রণালী সম্পর্কে যা ছিল হয়ে গেল, এই পর্যন্তই করবে। ঠিক আছে, আমার কোশ্চেন কেমন এখানেও দেওয়া আছে, দেখবে বইতে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, একটু দেখে নেবে। হলো, মুছে দিচ্ছি এবার এটা। এবারে চলে এসো তাপের পরিচলন। পরিবহন হয়েছে, এবারে আমরা আলোচনা করব পরিচলন। পরিচলন প্রণালী তো বলে দিচ্ছি যে পদার্থের পরিচলন প্রণালীর মধ্যে মানে তাপ সঞ্চালন হতে গেলে মাধ্যমটা হতে হবে তরল আর গ্যাসের মাধ্যম, এবং তরল বা গ্যাসের পদার্থের অণুগুলো নিজেরা তাপকে উষ্ণতর থেকে শীতলতর স্থানে বয়ে নিয়ে যাবে। তার জন্য তরল গ্যাস হতে হবে, একটা দুটো স্রোত হবে, একটা নিম্নগামী উষ্ণ স্রোত উপর দিয়ে উঠবে, আর একটা ঊর্ধ্বগামী শীতল স্রোত নিচু দিয়ে নামবে। এইভাবে সমগ্রভাবে মাধ্যমটা উত্তপ্ত হবে, সমগ্র মাধ্যমটা। এই প্রণালীতেই তো বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, যে সূর্য থেকে তাপ সরাসরি বিকিরণ প্রণালীতে আগে ভূপৃষ্ঠে এলো, তারপর ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেল, তারপর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে হালকা উপরে উঠবে, উপরে ঠান্ডা বায়ু নিচু দিয়ে নামবে, সেও আবার আস্তে আস্তে ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে গরম হয়ে হালকা উপরে উঠবে, উপরে আবার ঠান্ডা এবং ভারী বায়ু নিচে দিয়ে নামবে। এইভাবে একটা স্রোত সৃষ্টি হয়ে আস্তে আস্তে বায়ুমণ্ডল, সমগ্র বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এইভাবে সমুদ্রবায়ু, স্থলবায়ু সৃষ্টি হয়, ঘরে বায়ু চলাচল হয়। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবে, ভূগোলেও পড়েছো, এখানেও আছে। তাহলে পরিচালনটা সম্পর্কে মোটামুটি তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, সমুদ্রবায়ু, স্থলবায়ু। হ্যাঁ, সমুদ্র বা দিনের বেলায় কী হয়, আগে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় সমুদ্রের জলের তুলনায়, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে হালকা উপরে উঠে যায়, ফলে সেখানে শূন্যস্থান পূরণ করা হয়। তখন দিনের বেলায় সমুদ্র থেকে ঠান্ডা বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে,
যেহেতু সমুদ্র থেকে ঠান্ডা বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, তাই এই বায়ু প্রবাহকে সমুদ্র বায়ু, সমুদ্র থেকে আসছে বলে তাই। রাত্রে উল্টোটা হবে। আমরা জানি জল উত্তপ্ত হতে যত সময় লাগে, ঠান্ডা হতে তত সময় লাগে। তো দিনের বেলা অনেক সময় পরে জল যেমন গরম হয় সমুদ্রের জল, রাত্রেবেলাও ঠান্ডা হতে অনেক সময় লাগে। কিন্তু স্থলভাগ যত তাড়াতাড়ি উত্তপ্ত হয় সে তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। তা রাত্রের দিকে জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ফলে স্থলভাগ সংলগ্ন বায়ু ঠান্ডা থাকবে, কিন্তু সমুদ্রের উপরে যে বায়ুমণ্ডল সেটা গরম থাকবে। ফলে সেই বায়ুমণ্ডল উত্তপ্ত হালকা উপরে যখন উপর দিয়ে যখন উঠবে, তখন ওই জায়গার শূন্যস্থানটা পূরণ করার জন্য স্থলভাগ থেকে বায়ু তীব্র ঠান্ডা বায়ু সমুদ্রের দিকে বয়ে যাবে। তখন এই বায়ুটাকে বলা হয় স্থলবায়ু। এই বায়ু সারা রাত ব্যাপী প্রবাহিত হয়, ঠিক আছে। তবে ভোরের দিকে এর প্রবাহ প্রবল হয়। তা সমুদ্র বায়ু, স্থলবায়ু তোমরা পড়েছো, এখানেও আছে, একটু দেখে নেবে। ওকে, আচ্ছা এবারে চলে এসো বিকিরণ আর বিকীর্ণ তাপের ধর্ম। তাপের বিকিরণ ও বিকীর্ণ তাপের ধর্ম। আমরা জানি আরেকটা প্রণালীতে তাপ সঞ্চালিত হয়, সেটা কি প্রণালী? বিকিরণ প্রণালী, তাই তো। আরেকটা পদ্ধতি তাপ সঞ্চালিত হয়, সেটা হচ্ছে তোমাকে বিকিরণ প্রণালী। এই যে সূর্য থেকে তাপ ভূপৃষ্ঠে আসছে বিকিরণ প্রণালীতে, কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে মহাশূন্য, কোনো বায়ুমণ্ডল নেই। তার কিসের আকারে আসছে? তরঙ্গের আকারে। কি তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। হ্যাঁ, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটাকেই বলা হচ্ছে বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ এক ধরনের এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটাও বেগ শূন্য মাধ্যমে যে আলোর বেগ, সেই আলোর বেগে যাতায়াত করে। ওকে, ইহা সরলরেখিক পথে যায়। এরও বিকীর্ণ তাপ হলো আলোর মতন প্রতিফলন, প্রতিসরণ, এসবগুলো আছে। ফটোগ্রাফি প্লেটের উপর ক্রিয়া ঘটায়। হ্যাঁ, এগুলো একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, বিকীর্ণ তাপ আর আলোর মধ্যে পার্থক্যটাও দেখে নেবে। বিকীর্ণ তাপ আমাদের কি হয়? শরীরে তাপের অনুভূতি দেয়, আর আলো আমাদের চোখে দেখার অনুভূতি দেয়। বিকীর্ণ তাপের তরঙ্গদৈর্ঘ্য আলো তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক বড় হয়, তাই না? আলো তরঙ্গদৈর্ঘ্য ছোট হয় ইত্যাদি। এবারে এই বিকিরণ তাপের যে বিকিরণ পদ্ধতিতে যে তাপ সঞ্চালিত করতে হচ্ছে, ওই জন্য তাপটাকে বলা হয় কি তাপ? বিকীর্ণ তাপ। আর বিকীর্ণ তাপ আবার এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তোমরা ক্লাস 10-এই পড়েছো তড়িৎচুম্বকীয় তরঙ্গে অনেকগুলো ভাগ আছে, তাই না? অনেকগুলো ভাগ আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মধ্যে শক্তি সবচেয়ে বেশি গামা রশ্মি পড়েছো, তারপর এক্স রশ্মি, এগুলো সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তারপর অতিবেগুনি রশ্মি বা অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, তারপর দৃশ্যমান আলো রশ্মি, তারপর অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রেস। অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রেস। তারপর মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ। আর শেষে বেতার তরঙ্গ। এতগুলো আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, আমরা জানি। তার মধ্যে এদের শক্তি যত উপরে আছে তার শক্তি সবচেয়ে বেশি, বেদন ক্ষমতা বেশি, মানে কম্পাঙ্ক বেশি, আর তরঙ্গদৈর্ঘ্য কম। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে আমরা বলতে পারি ফোটন কণার সমষ্টি। কি কণা? ফোটন কণার সমষ্টি। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে ফোটন কণার সমষ্টি। ফোটন কণা, তাহলে এক একটা ফোটন কণার শক্তি কত বলতো? সমান ই হয়, ই সমান এইচ নিউ। এইচ নিউ মানে সি বাই ল্যামডা। এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এইচটাকে বলা হয় প্লাঙ্কের
ধ্রুবক এর নির্দিষ্ট মান আছে 6.625 মাইনাস 34 জুল সেকেন্ড। আর নিউটা হচ্ছে চুম্বক তরঙ্গের কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সিটা হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হলো? তাহলে দেখো ফোটন কণার শক্তি সবচেয়ে যার বেশি তার কম্পাঙ্ক বেশি হবে, সমানুপাতিক কম্পাঙ্ক, আর তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। কম্পাঙ্ক বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। তার আমরা সিরিয়ালি সাজিয়ে রেখেছি। গামা হচ্ছে শক্তি সবচেয়ে বেশি, মানে কম্পাঙ্ক বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। যত উপর থেকে নিচে দিকে নামবো তরঙ্গ দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়বে। বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর কম্পাঙ্ক কমবে উপর থেকে নিচে দিয়ে নামবে। তাহলে উপর থেকে নিচে নামলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কম্পাঙ্ক ধীরে ধীরে কমবে, আর শক্তিও ধীরে ধীরে কমবে। এই দুটোর মধ্যে এর শক্তি বেশি, কম্পাঙ্ক বেশি, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম। আর এর তুলনায় এর শক্তিও কম, তরঙ্গ দৈর্ঘ্য শক্তিও কম, কম্পাঙ্ক কম, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। শক্তির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবে। ঠিক আছে? যার তরঙ্গ শক্তি যত বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম। এটা আমার কাজে লাগবে গ্রিন হাউস গ্যাসের সময়, পড়ানোর সময়। এই যে বিভিন্ন ধরনের বিকিরণ দেওয়া আছে তার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটাও দেওয়া আছে, এটা মনে রাখবে, ইত্যাদি। হলো? আর একটা আছে পেভস্টের তাপ বিনিময় নীতি। এই নীতি অনুযায়ী বস্তু, যে কোনো বস্তু কি হয়, যেমন পরিবেশে তাপ ছাড়ে ঠিক সেরকম পরিবেশ থেকে তাপও গ্রহণ করে। উষ্ণ বস্তু পরিবেশে বেশি তাপ ছাড়ে, কিন্তু পরিবেশ থেকেও তাপ গ্রহণ করে, কিন্তু সেটা পরিমাণে কম। আবার শীতল বস্তু হচ্ছে কি হয়, পরিবেশ থেকে বেশি তাপ গ্রহণ করে, কিন্তু শীতল বস্তু তাপ ছাড়ে, কিন্তু সেটা পরিমাণ কম। তাহলে উষ্ণ বস্তু তাপ বর্জন করার হার বেশি তাপ গ্রহণ করার তুলনায়, তাই আলটিমেটলি উষ্ণ বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা হয়। আবার শীতল বস্তু কি হয়, উনুনের সামনে কোনো বস্তুকে রাখলে শীতল বস্তু কি হয়, গরম হয়ে যায়, উনুন থেকে তাপ নিচ্ছে, উনুন থেকে। তা শীতল বস্তু তাপ গ্রহণ করার ক্ষমতা বেশি তাপ বর্জন করার তুলনায়, তাই শীতল বস্তু গরম হয়। এটাই পেভস্টের তাপ বিনিময় নীতি। আর যদি বস্তু তাপ বিকিরণ করার হার আর শোষণ করার হার যদি সমান হয়ে যায়, তাহলে বস্তুটা তাপের সামনে থাকবে। অর্থাৎ বস্তু তাপের সামনে থাকা মানে বস্তুর উষ্ণতা স্থির থাকবে। ঠিক আছে? এই তিনটে পেভস্টের তাপ বিনিময় নিয়ম আছে। এবারে এর বিকিরণ আর শোষণ। বিকিরণ আর শোষণ, এটা একটু দেখতে পাচ্ছ যে বস্তু উষ্ণতা যত বেশি হবে, ঠিক আছে, এটা হচ্ছে এটা হয়ে গেল, এটা বলে দিচ্ছি, বুঝে দিন। বস্তুর উষ্ণতা যত বেশি হবে সে তত কি তাপ বিকিরণ করবে, কিন্তু বিকিরিত তাপের তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। যেমন আমাদের ভূপৃষ্ঠের তুলনায় সূর্যের তাপমাত্রা অনেক বেশি, তা সূর্যের তাপমাত্রা যত বেশি হবে সেখান থেকে যে আলোক তরঙ্গ বা তাপ তরঙ্গ নির্গত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। কারণ যার তাপমাত্রা যত বেশি তার থেকে নির্গত ফোটন কণার শক্তিও বেশি। অর্থাৎ ফোটন কণার শক্তিটা হচ্ছে সেই উৎসের যেখান থেকে ফোটন কণা উৎপন্ন হচ্ছে তার টেম্পারেচার টি, তার টেম্পারেচার উষ্ণতার উপর সমানুপাতিক। উষ্ণতা যত বাড়বে ফোটন কণার শক্তি তত বাড়বে, আর ফোটন কণার শক্তি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। শক্তির সঙ্গে এটা হচ্ছে সমানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক। সমানুপাতিক চিহ্ন মানে উষ্ণতা বাড়লে ফোটন কণার শক্তি বাড়বে, আর এটার সঙ্গে এটা মানে হচ্ছে শক্তি বেশি হলে এটা কমবে। ব্যস্তানুপাতিক উল্টোটা, এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা কমবে। যার শক্তি যত বেশি, উষ্ণতা যত বেশি, সেখান থেকে তত কম তরঙ্গ দৈর্ঘ্যে তাপ তরঙ্গ নির্গত হয়। এটা মানে বোঝাচ্ছে। যেমন সূর্যের তাপমাত্রা সবচেয়ে বেশি, তার সূর্য থেকে নির্গত তাপ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ওই কম তরঙ্গ দৈর্ঘ্যে তাপ তরঙ্গ যখন আমাদের পৃথিবীতে আসে, যে গ্রিন হাউস গ্যাস পড়েছ, গ্রিন হাউস গ্যাস মানে কাঁচের ঘর,
কাঁচের একটা গুণ আছে, কাঁচ হচ্ছে কি কম তরঙ্গ থেকে তাপ তরঙ্গ সহজেই ভিতরে ঢুকতে পারে যায়, ল্যামডা মিনিমাম তরঙ্গ থেকে তাপ তরঙ্গ সহজে ঢুকে যায়, কারণ সূর্যের তাপমাত্রা অনেক বেশি, এটা ম্যাক্সিমাম আর মিনিমাম। ক্ষুদ্রতম তরঙ্গ থেকে তাপ তরঙ্গ সহজে এগুলো ভিতরে ঢুকে যায় তাপ তরঙ্গ কাঁচ ভেদ করে। কিন্তু ভেদ করার পর ঢুকে গেলে সেই তাপ তরঙ্গের প্রভাবে এখানে ভিতরে বস্তু যা থাকবে, গাছপালা যা থাকুক না কেন কাঁচের ঘরের ভিতরে, সেই তাপ শোষণ করবে। ভূপৃষ্ঠ আছে, সেও তাপ শোষণ করবে, শোষণ করলে বস্তু উত্তপ্ত হবে। কিন্তু উত্তপ্ত বস্তু আমরা জানি আবার তাপ বর্জন করে ঠান্ডা হয়, এরা আবার তাপ বর্জন করবে। কিন্তু এদের যেহেতু তাপমাত্রাটা অনেক কম সূর্যের তুলনায়, তাপমাত্রাটা কম হলে এখান থেকে যে তরঙ্গ নির্গত হবে সেটা দীর্ঘতর তরঙ্গ থেকে তাপ তরঙ্গ, কিন্তু এই তরঙ্গ থেকে তাপ তরঙ্গ আর বেরোতে পারবে না। কাঁচের এই গুণটা আছে। কাঁচ হচ্ছে কি ওই ক্ষুদ্রতর তরঙ্গ থেকে তাপ তরঙ্গ সহজে ভিতরে ঢুকে যাবে, অ্যালাউ করবে, কিন্তু ভিতর থেকে আর বাইরে বেরোতে পারবে না। কারণ ভিতর থেকে বাইরে বেরোতে গেলে তরঙ্গগুলো বড় হয়ে যাচ্ছে সাইজ, কারণ ভিতরে উষ্ণতা সূর্যের তুলনায় অনেক কম। তাই ক্ষুদ্রতর তরঙ্গের ক্ষেত্রে কাঁচকে বলা হয় তাপ স্বচ্ছ আর তাপভেদ্য, আর এটা হচ্ছে তাপ অস্বচ্ছ বৃহত্তর তরঙ্গের ক্ষেত্রে। এই নীতিকে কাজে লাগিয়ে গ্রিনহাউস গ্যাস তৈরি করা, গ্রিনহাউস মানে শীত প্রধান দেশে গ্রিনহাউস তৈরি করা আছে, মানে কাঁচের ঘর তৈরি করা আছে, যাতে ওই সব দেশে প্রচণ্ড ঠান্ডাতেও উষ্ণ দেশের যে গাছপালা দিব্যি বেঁচে থাকতে পারে। ঠিক কাঁচের মতন, কাঁচটা গ্রিনহাউস সবুজ রঙে দেখতে, যেহেতু সবুজ গাছপালা আছে। ঠিক কাঁচের মতনই আরো কিছু গ্যাস আছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে, সেটা হচ্ছে গ্রিনহাউসের ন্যায় আচরণ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, তাই না, সিএফসি গ্যাস, আর কি গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সিএফসি গ্যাস, মিথেন গ্যাস, এইগুলো হচ্ছে সব এগুলো কাঁচের মতন আচরণ করে এইসব গ্যাসগুলো। এরা কি হয়, মানে সূর্য থেকে এরা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর, আমি ছবিটা আঁকি, জলে বাষ্প H2O এইসব গ্যাসগুলো, এরা পৃথিবী ধরো, এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল, এটা সূর্য। এই ধরনের গ্যাসগুলো আসবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে, হ্যাঁ, এইসব গ্যাসগুলো একটা স্তর তৈরি করে গেছে, যাতে কি হয়, যাতে সূর্য থেকে আগত সব কম তরঙ্গ থেকে তাপ তরঙ্গ সহজে ভেদ করে পৃথিবীর মধ্যে ঢুকে যেতে পারে। ফলে দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হবে, ঠিক আছে। এবার রাত্রেবেলায় তো সূর্য চলে গেল, অস্ত চলে গেল, তখন ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ সূর্য থেকে শোষণ করেছিল সেই পরিমাণ তাপ কি হবে, সে আবার বর্জন করবে, ছাড়বে। সেই বর্জিত তাপে কিছুটা মহাকাশে চলে যায় আর কিছুটা আবার পৃথিবীতে ফিরে আসে। কেন না, কারণ এই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, এইটাকে গ্রিনহাউস গ্যাস বলা হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, এইগুলোকে। কারণ এরা ওই কাঁচের মতন এখান থেকে যে দীর্ঘতর তরঙ্গ থেকে তাপ তরঙ্গ পৃথিবী থেকে নির্গত হচ্ছে সেটা ভেদ করে যেতে পারছে না, কিছু চলে যাচ্ছে, আবার কিছু কিন্তু প্রতিফলিত আবার পৃথিবীতেই ফিরে চলে আসছে। ফলে পৃথিবীর তাপমাত্রা রাত্রেবেলা একেবারে হঠাৎ করে নেমে যাচ্ছে না, ফল্ট হয় না। দিনের বেলায় যত তাপমাত্রা, রাত্রেবেলায় তাপমাত্রা কমবে, ভোরবেলার দিকে আরও কমবে, কিন্তু উষ্ণতা অনেক কমে না। এই গ্রিনহাউস গ্যাসগুলোর জন্যই হচ্ছে না। কারণ গ্রিনহাউস গ্যাসগুলো যদি না থাকতো, ভালো করে বুঝো, আমরা যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তাহলে 12 ঘন্টা দিন সূর্য থেকে যে পরিমাণ তাপ ঢুকতো পৃথিবীতে ভূপৃষ্ঠে, 12 ঘন্টা রাত থেকে সব তাপ মহাবিশ্বে চলে যেত, কোনো তাপ পৃথিবীতে থাকতো না। তাহলে দিনের বেলায় যত গরম, রাত্রেবেলায় তত ঠান্ডা হয়ে যেত। দিনের বেলায় এসি মেশিনের মধ্যে থাকতো, তো রাত্রেবেলায় হ্যাঁ কী বলে এটাকে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে, কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে, এত ঠান্ডা হয়ে যাবে, বরফ পড়ে যাবে রাত্রেবেলায়। কিন্তু বাস্তবে এটা হয় না। মরুভূমি অঞ্চলে এরকম হয়, কারণ মরুভূমি অঞ্চলে এরকম গ্রিনহাউস গ্যাস সব নাই। দিনের বেলায় সূর্যতে যত তাপ আসে, রাত্রেবেলা তত তাপ চলে যায়, ফলে দিনে যেমন গরম, রাত্রে তত ঠান্ডা। কিন্তু অন্যান্য জায়গায় যেখানে সব গ্রিনহাউস গ্যাস আছে, সেইখানে
তাপমাত্রা হঠাৎ করে অতটা ফল্ট করে না, কারণ এই গ্রিনহাউস গ্যাসগুলো থাকার জন্য কিছু ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। কিন্তু বর্তমানে এটা একটা লিমিটেড মধ্যে ছিল এই গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ, কিন্তু বর্তমানে মানুষের বিভিন্ন অপকর্মের ফলে, যেমন গাছপালা কেটে দেওয়া, বন জঙ্গল সাফ করে দেওয়া, তারপর তোমাকে গাড়ি ঘোড়ার সংখ্যা বৃদ্ধি পাওয়া, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এইসব বিভিন্ন কারণে বায়ুর মধ্যে এইসব গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারদিকে থাকার কথা ছিল তার তুলনায় এখন পরিমাণটা অনেক বেড়ে গেছে। তাই রাত্রের বেলায় ভূপৃষ্ঠ থেকে যে পরিমাণ তাপ মহাবিশ্বে চলে যাচ্ছিল সেই পরিমাণ তাপ আর যেতে পারছে না, কিছুটা করে আবার আগের তুলনায় অনেক বেশি করে পৃথিবীতে ফিরে চলে আসছে। ফলে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন আর একটু একটু করে বাড়তে শুরু করে দিয়েছে। এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। ওকে, আচ্ছা, এর ক্ষতিকর প্রভাবটা তো জানো কি ঘটে। হ্যাঁ, যে দুই মেরু অঞ্চলে বরফ গলে যাবে, বরফ গলে গেলে সেই মেরু অঞ্চল দিয়ে বরফ গলে জল হলে সেই জল কোথায় হাজির হবে, বিভিন্ন মহাসাগরে এসে হাজির হবে। ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে, ফলে ভূপৃষ্ঠের বেশ কিছু অংশ জলের মধ্যে ডুবে যেতে পারে। এইরকম মোটামুটি সুফল কুফল সব আছে, এগুলো একটু দেখে নেব।